আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয় সশস্ত্র বাহিনী। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। শনিবার সকাল 10:30টার দিকে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছ। 71-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 থেকে 24 দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করতে সক্ষম হবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, করেন মোনাজাত। শ্রদ্ধা শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবো ইনশাল্লাহ কাজ। এদিন নতুন মন্ত্রীরা জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং 3টি ছোট সেতু নির্মাণ করা হবে। দ্রুত যাচাই করা হবে প্রকল্পের সম্ভাব্যতা। কলকাতার হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামানের মরদেহ ভোমরা বন্দর দিয়ে গ্রামের বাড়ি পৌঁছেছে। বিকেলে বেনাপোল দিয়ে আসছে আরও 5 জনের মরদেহ। এরই মধ্যে 2 দেশের সব প্রক্রিয়া শেষে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ বুঝে নিয়েছে পরিবার। বাদাসর কালীগঞ্জ উপজেলার বয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তবে আসছে না রেবতী সরকারের মরদেহ, তার সৎকার কলকাতায় হয়ে গেছে। অন্যদিকে বিকেলের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে সাভারের ব্যবসায়ী ও সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মরদেহ। এরই মধ্যে তাদের শেষ বিদায় সম্পন্ন করতে কুষ্টিয়া ও সাভারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পরিবার। এ বিষয়ে আরও খবর জানাতে বেনাপোল চেকপোস্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ।
আশিস দত্ত সহ তার পরিবারের যে 4 জন সদস্য, তার স্ত্রী, সন্তান এবং শ্বশুর, সেই 4 জনের মরদেহ সহ সাভার আমিনবাজারের একজন ব্যবসায়ী জুবায়ের বাবু, 5 জনেরই মরদেহ কিছুক্ষণ আগে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতের পেট্রাপোল সীমান্তে সেখানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এসে তিনটি মরদেহবাহী গাড়িতে করে 5টি মরদেহ আনা হয়েছে এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে হয়তো কিছুক্ষণ পরেই বাংলাদেশ প্রবেশ করবে। এবং আমরা যেটা এখান থেকে খবর পাচ্ছি যে এই 5 জনের মরদেহ ওই পারের যে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেটা সম্পন্ন করতে 1 থেকে 1.5 ঘন্টাও লাগতে পারে। তবে ওখানে কলকাতাস্থ বাংলাদেশি যে দূতাবাস, সেখানকার কর্মকর্তারা মরদেহের সাথেই এখানে এসেছেন এবং তারা চেষ্টা করছেন এই আনুষ্ঠানিকতাগুলো একটু দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য। ওপারে যত দ্রুত সম্পন্ন হবে মরদেহগুলি ততই এই পারে চলে আসবে, কারণ এপারে তাদের নিহতদের স্বজনরা অপেক্ষা করছেন সেই গতকাল থেকেই, এবং কুষ্টিয়া থেকে সাংবাদিকরাও এসেছেন তাদের সহকর্মীর মরদেহ গ্রহণ করার জন্য। এপারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের যেটা বলছেন যে এপারে আসার পরে তারা অতি দ্রুততার সাথে এপারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং সেই খুব দ্রুতই তারা মরদেহগুলো স্বজনদের হাতে হস্তান্তর করতে পারবেন। এবং স্বজনরা আমাদের জানিয়েছেন যে আমি এর আগে যেটা জানিয়েছিলাম যে সাভারের মরদেহ নেওয়ার জন্য তাদের স্বজনরা গতকাল থেকেই মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছেন এবং কুষ্টিয়ার যারা এসছেন তারাও অপেক্ষা করছেন এবং আজকেই বাড়িতে ফিরে তারা সৎকার সম্পন্ন করবেন। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। যশোরের বেনাপোল পোস্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তৌহিদুর রহমান। রাজধানীতে এখনও কাটেনি গ্যাসের সংকট। এতে সিএনজি স্টেশনগুলোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বাসা বাড়িতেও রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। দৈনিক 4,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের বিপরীতে সরবরাহ অর্ধেকের কিছু বেশি। এতে বড় ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুৎ, পরিবহন, রপ্তানিমুখী উৎপাদন ও বাসাবাড়ির গ্যাসে। ঢাকা চেম্বারে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী জানান, জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংকট সমাধানে সময় লাগবে। সরকার দীর্ঘমেয়াদে সমাধানে কাজ করছে বলে জানান মন্ত্রী। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। হলুদের দিন বাসায় পুলিশের হানা, পালিয়ে যায় বর, অথচ 2 দিন পরে বিয়ে। প্রশ্ন ওঠে, আইন বড় নাকি মানবিকতা? এমন অদ্ভুত এক বিয়ে ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিচারিক ইতিহাসে অনন্য নজির গড়লেন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মাসউদুর রহমান। চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান, আত্মীয় স্বজনদের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশ। কিন্তু আচমকা আয়োজনে হাজির পুলিশ। জানা যায়, যার গায়ে হলুদ তাকেই গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে হাজির হয়েছে তারা। ঘটনার আকস্মিকতায় পালাতে বাধ্য হয় বর। গায়ে হলুদের 3 দিন পর হওয়ার কথা বিয়ের অনুষ্ঠান। বরকনের পরিবার কমিউনিটি সেন্টার ভাড়া করা সহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিল, কিন্তু বরের বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা। এ অবস্থায় গেল বুধবার হাইকোর্টে আগাম জামিন চাওয়া হয়, কিন্তু আদেশের দিন পিছিয়ে রাখা হয় বৃহস্পতিবার। এদিন সাধারণত হাইকোর্টে এ ধরনের শুনানি হয় না, তাই বরের আইনজীবী নেন অপ্রচলিত কৌশল। যান প্রধান বিচারপতির কাছে। একজন জুনিয়র আইনজীবী আসলেন আমার কাছে, কি করণীয় স্যার এই অবস্থায়? তখন কিছু অতীতের কথা মনে পড়ল যে এই সিচুয়েশনে করণীয় কি। তখন আমরা অতীতে বিভিন্ন সময় এগুলো করেছি যে মাননীয় প্রধান বিচারপতির কাছে এই বিষয়টা তুলে ধরা যায়, আর মাননীয় প্রধান বিচারপতি চাইলে ইনস্ট্যান্টলি একটি মোকদ্দমা শোনানোর ব্যবস্থাও করতে পারেন। সব শুনে প্রধান বিচারপতি শুধু এই মামলা শুনানির জন্য স্পেশাল বেঞ্চ করে দেন। সেখানেই জামিন পান বর। আইনজীবী বলছেন, এমন নজির বিচারিক ইতিহাসে খুব একটা নেই। যে একজন টকবকে তরুণের বিয়ের দিন নির্ধারিত হয়েছে আগামীকালকে শুক্রবার, কিন্তু এই অবস্থায় একটি ওয়ারেন্ট জারি হয়ে গেছে নিম্ন আদালত থেকে, একটি সিআর কেস। তো তার আগাম জামিন আমি চাইব, কিন্তু হাইকোর্টে তো কোনো বেঞ্চ নাই, আজকে তো কারো কোনো মোশন পাওয়ার নাই। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি করতে পারি। তা আমি বললাম যে মাই লর্ড, অতীতে আমরা দেখেছি
আপনি চাইলে একটি বেঞ্চকে বিশেষভাবে শুধুমাত্র এই মামলাটা শুনানি করার জন্য সাময়িক সময়ের জন্য নির্দেশ দিতে পারেন। আইনি মারপ্যাচের জট খুলে শুক্রবার ধুমধাম করে বিয়ের পিড়িতে বসেন বরকনে। পরিচয় গোপন রাখার শর্তে বর বললেন, এমন দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর কারোর সাথে না হয়। বৃহস্পতিবার আমার জামিনটা হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আপনাদের দোয়ায় আর কি আমি গতকালকে বিয়েটা করতে পেরেছি। না হলে আসলে তো মানে সম্ভবত না, এটা তো আসলে মেয়ে পক্ষের প্রোগ্রাম, মেয়ে পক্ষ না হলে তো আসলে একটা ইয়াতে পড়ে যেত। গেল 18 আগস্ট প্রতারণার মামলায় ঢাকার সিএমএম আদালত জারি করেন বরের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। তাই কাজের সুবিধার্থে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। খেলার খবর, পেসারদের আধিপত্যে ম্যাকাই টেস্ট। প্রথম দিন 18 উইকেটের 17টি নিয়েছেন পেসাররা। শরীফুলের পাল্টা জবাবে কিছুটা স্বস্তিতে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথমবার 5 পূর্ণ করেছেন পঞ্চগড় এক্সপ্রেস। অস্ট্রেলিয়ার লিড 101 রানে। অজিদের সংগ্রহ 8 উইকেটে 165 রান। এর আগে মিচেল স্টার্কের পেস তাণ্ডবে মাত্র 64 রানে অল আউট নাজমুল শান্তর দল। টেস্টে যা টাইগারদের চতুর্থ সর্বনিম্ন। স্টার্ক 12 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।